লেখিকা মেঘাঞ্জনা রুদ্রর মিঠে সূচনা। দীপুদার সাথে আমার প্রথম পরিচয় ঠিক কিভাবে হয়েছিল তা এই সময় দাঁড়িয়ে আর আমার মনে পড়ে না। তবে আমার শৈশবের যে সুন্দর মুহূর্তগুলো আমি দীপুদার সাথে কাটিয়েছি তা আজও ভুলিনি। দীপুদা আমার থেকে বছর তিনেকের বড় ছিল। আমাদের গ্রামের সবাই যেটাকে বড় রাস্তা বলতো, ওই রাস্তার এপারে ওপারে বাড়ি ছিল আমাদের। আমাদের পূর্বপুরুষের আমলের 3তলা বাড়ির ছাদে উঠলে দীপুদাদের মাটির 2তলা বাড়িটা বেশ ছোট লাগতো, কিন্তু তবু এই বাড়ির ছাদ থেকে আমি আর ওই বাড়ির চালে উঠে দীপুদার মধ্যে আমের আটি ছোড়াছুড়ি থেকে ঘুড়ি ওড়ানো বেশ জোরালোভাবে হতো। 3তলা বাড়ির ছাদে দাঁড়িয়েও বরাবরই আমি হেরে যেতাম 2তলা মাটির বাড়ির চালে দাঁড়ানো দীপুদার কাছে। আর আমার এই পরাজয়ে যখন দীপুদা শিশু সুলভ বিজয়োল্লাস করত, তখন আমি বন্যায় ভিটে মাটি হারানো দুঃখীর মতো বিলাপ করে কাঁদতাম। এতে দুবাড়ির বড়রা কেউ পাত্তা না দিলেও আমার আর দীপুদার মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেত। কিন্তু তাই বলে দীপুদার আমাদের বাড়ি আসা কিংবা আমার দীপুদাদের বাড়িতে যাওয়া বন্ধ থাকতো না। শুধু নিজেদের দুই বাড়ির হর্তাকর্তা ভেবে আমাদের দুজনের বাক্যালাপ বন্ধ থাকতো। এই রাগারাগির শুরু আমি করতাম বলে ভাবার কোনো কারণ নেই যে দীপুদা আমার রাগ ভাঙিয়ে সব ঠিক করে নিত। ওটি কোনোদিন হয়নি। উল্টে তিনি তখন আমাকে বাদ দিয়ে পাড়ার অন্য ছেলেদের সাথে মজা করে হই হই করে খেলে বেড়াতেন, আর আমি একা সঙ্গীহীন চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকতাম। পাড়ার ছেলেগুলো দীপুদার জন্যই আমাকে বাধ্য হয়ে খেলতে নিত। সেই দীপুদার সঙ্গে যখন আমার আড়ি, তখন তো তাদের কাছে আর কোনো দায়বদ্ধতা নেই। বলে রাখি, আমি বরাবরই একটু হাবাগোবা টাইপ ছিলাম। ওই জন্য আমাকে কেউ খেলতে নিতে চাইতো না। দীপুদার খাতিরে যেটুকুও বা নিত আমাকে দুধে খেলি করে রাখতো। আর অন্যদিকে দীপুদা ছিল টকবগে ঘোড়ার বাচ্চা। সবাই ওকে দলে নেবার জন্য মরিয়া হয়ে থাকতো। মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি উপলব্ধি করতে পারতাম, আমি ছাড়া দীপুদার অনেক বন্ধু থাকলেও দীপুদা ছাড়া আমি দলছুট পাখির মতো। কাঁদতে কাঁদতে দীপুদার মায়ের কাছে অভিযোগ করতাম আমাকে খেলতে না নেবার জন্য। দীপুদা বাড়ি এলে জেঠিমা ওকে খুব করে শাসন করে দিত। তারপর হালকা মারপিটের শেষে আমরা দুজন একসাথে বসে জেঠুমার মুড়ি মাখা খেতাম। সে কি স্বাদ ওই মুড়ি মাখায়! পরদিন থেকে আবার সব কিছু আগের মতো চলতো। আমার আর দীপুদার একসাথে বিপিন স্যারের পাঠশালায় পড়তে যাওয়া, ওখান থেকে ফিরে একসাথে স্কুল যাওয়া এবং বিকেলে একসাথে খেলা করা। আমার বাবার ছিল কাপড়ের দোকান, দাদুর বাবার আমলের ব্যবসা। কালক্রমে তা আরও পসার লাভ করেছে। দীপুদার বাবা ছিল ওই দোকানের একজন কর্মচারী। দীপুদাদের আদি বাড়ি অজয় নদের তীরে কোনো একটা গ্রামে। কোনো এক বন্যায় ওদের ঘরবাড়ি সব কিছু ভেসে গেলে দেবেশ কাকু মানে দীপুদার বাবা কর্মসংস্থান করতে করতে আমাদের এখানে আসেন। আমার দাদুর মনে দয়া হয় এবং কাকুকে আমাদের দোকানে কাজে লাগিয়ে দেয়। সেই থেকে কাকু আমাদের দোকানের খাস কর্মচারী। ভদ্র ব্যবহার এবং বিশ্বস্ত হবার জন্য এখন তিনি ম্যানেজার পদে আছেন। আমাদের এই দোকানে প্রতি বছর নববর্ষের দিনে নতুন খাতা পুজো হতো। বিকেলবেলায় খদ্দের, কর্মচারী, অন্যান্য ব্যবসায়ীদের মিষ্টির প্যাকেট, শরবত দিয়ে অভ্যর্থনা জানানো হতো। আমার অনেক বন্ধুরাও তাদের বাবাদের সাথে আমাদের দোকানে হালখাতা করতে আসতো, আর আমি তাদের সবাইকে মিষ্টির প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিতাম। ওরা নিয়ে খুশি হতো, আর আমি দিতে পেরে। যে সমস্ত বন্ধুরা আসতে পারতো না, পরের দিন স্কুলে টিউশনে গিয়ে তাদেরও মিষ্টির প্যাকেট দিতাম। একটা মিষ্টির প্যাকেট দীপুদার জন্য রাখতাম, কিন্তু সেই প্যাকেট নিতে দীপুদার ভীষণ সংকোচ হতো, মন খারাপ হতো। ছোটবেলায় বুঝতাম না ব্যাপারটি, বড় হবার পর উপলব্ধি করতে পারতাম, কিন্তু কারণটা বুঝতে পারতাম না। দীপুদার বাবা ওই দিন সারাদিন আমাদের দোকানে কাজে ব্যস্ত থাকতো। কাজ অন্য কিছু না, যারা হালখাতা করতে আসতো তাদের যথাযথ আপ্যায়ও নেই। কিন্তু এই জন্য কখনো দীপুদা কাকুর সাথে কোথাও হালখাতা করতে যেতে পারতো না। হয়তো এই জন্য মন খারাপ হতো। একটু বড় হবার পর একদিন দীপুদা আফসোস করেছিল, তুই কি সুন্দর সবাইকে নববর্ষের মিষ্টি এগিয়ে দিস,
আমার খুব ইচ্ছে করে তোর মতো সবাইকে মিষ্টির প্যাকেট এগিয়ে দিতে, কিন্তু পারি না। ছোট আমি বুঝেছিলাম কর্মচারীর ছেলেকে মিষ্টির প্যাকেট দেওয়া গেলেও তার হাত দিয়ে মিষ্টি বিলি করা আমার পরিবারে সম্ভব নয়। তাই ইচ্ছে থাকলেও দীপুদাকে বলতে পারিনি, মন খারাপ করো না, তুমি আমি একসাথে মিষ্টির প্যাকেট দেব দোকানে। না, আমার বলা হয়নি। সময়ের চাকা ঘুরতে লাগলো, একের পর এক নববর্ষ পেরোতে লাগলো এবং সেই সাথে আমি আর দীপুদাও বড় হতে লাগলাম। বড় হবার সাথে সাথে আমাদের ছোটবেলার ইঁদুর বিড়াল সম্পর্কেও পরিবর্তন আসছিল। দীপুদা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল আর আমি সেই সরে যাওয়া উপলব্ধি করতে পেরে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছিলাম। সে বছর দীপুদা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে যাদবপুরে পড়তে চলে গেল। আমি তখন মাধ্যমিক দিয়ে ফাঁকা সময় কাটাচ্ছি। এতদিন দীপুদার সাথে দূরত্বটা বজায় থাকলেও চোখের দেখাটুকু দেখতে পেতাম, মাঝে মাঝে হালকা কথাবার্তাও হতো, কিন্তু এখন সেসব কিছু বন্ধ হলো। এর মধ্যে বাবা আমাকেও পিসির বাড়ি পাঠিয়ে দিল ভালো পড়াশোনার জন্য। নিজের বাড়িতে থাকলে দীপুদার সাথে যেটুকুও বা 2 সপ্তাহ বা 20 দিন পর দেখা হবার সম্ভাবনা ছিল, পিসিমণির বাড়ি যাবার পর সেসব কিছুতে কাটা পড়ল। দীপুদার সাথে আমার দেখা হলো পাক্কা 1 বছর 8 মাস পর। প্রথম দেখায় তাকে চেনাই যায় না। রোগা পাতলা শরীরে পেশিগুলো প্রকাশ লাভ করতে শুরু করেছে, মসৃণ গালে হালকা দাড়ির আভা। বাচ্চা ছেলের দুষ্ট প্রাণখোলা হাসি বদলে গেছে ঠোঁটের কোণে মুচকি হাসিতে। এই যে আমার সেই ছোটবেলার ইঁদুর দৌড়ের সাথী, তা প্রমাণ দেখায় বোঝার জন্যেই। দীপুদার দিকে কতক্ষণ একভাবে তাকিয়েছিলাম আমার মনে নেই। আমার ছোট মামার মেয়ে যখন তাকে নিয়ে প্রশংসায় ভাসছিল, তখন আমার ঘোর কেটেছিল। ওর মুখে দীপুদার রূপের গুণকীর্তন শুনে ভেতরটা ছাই চাপা আগুনের মতো জ্বলতে শুরু করেছিল। রাগ হয়েছিল দীপুদার ওপর। সবার সাথে এত হেসে কথা বলার কি আছে? আমার সাথে তো কখনো এভাবে কথা বলেনি। রাগে দুঃখে সে স্থান পরিত্যাগ করেছিলাম, অথচ কিছু মুহূর্ত আগে পর্যন্ত আমি ভেবেছি কিভাবে দীপুদার সাথে কথা বলা যায়। জিজ্ঞেস করব, আমার কথা তোমার মনে পড়ে না দীপুদা? কিন্তু সেসব কিছুই করা হলো না। রাগে অভিমানে কিভাবে 5 দিন পেরিয়ে গিয়েছিল মনে নেই। 6 দিনের দিন যখন শুনলাম দীপুদা হস্টেলে ফিরে গেছে, তখন নিজের ঘরে বন্ধ দরজার এপাশে বসে খুব কেঁদেছিলাম। সে কথা মনে আছে। বারবার মনে হয়েছিল কার উপর অভিমান করলাম, কেন করলাম? যার ওপর ভীষণ অভিমানে নিজে গৃহবন্দী হলাম, সে আমার অভিমানের সামান্য আঁচটুকুও পেল না। মান ভাঙানো তো সেখানে আকাশ কুসুম কল্পনা। আমি কেন ভুলে গিয়েছিলাম যে দীপুদা কারণ জানা সত্ত্বেও ছোটবেলায় কখনো আমার মান অভিমানে পাত্তা দেয়নি। সেই দীপুদা আজ কেন কিছু কারণ না জেনেই আমার মান ভাঙাবে? কেন ভুলে গিয়েছিলাম? নিজেকে নিজেই কত সময় এইভাবে তিরস্কার করেছিলাম। যদি না আমি এই অহেতুক রাগ করতাম, তবে হয়তো দীপুদার সাথে কথা হতো। ছোটবেলার মতো না হোক, কিছু গল্প তো হতো। নিজের দোষে সব ভণ্ডুল হলো। আমারও ফেরার দিন চলে এলো। যাবার আগের দিন গেলাম দীপুদাদের বাড়ি কাকিমার সাথে দেখা করতে। আমি যেতেই কাকিমা কত গল্প জুড়ল। একসময় এলো আমাদের ছোটবেলার প্রসঙ্গ। ছোটবেলায় দুজন যেমন আঠার মতো চিটে থাকতাম, বড় হয়ে তা কিভাবে আকাশ পাতাল দূরত্বে বদলে গেল সেই নিয়ে কাকিমাও ভাবুক হলো। শেষে বলল দীপুদার সাথে আমার দেখা হয়েছিল কিনা। আমি যখন বললাম দেখেছিলাম কিন্তু কথা হয়নি, সেই শুনে কাকিমা কিছুটা অবাক, কিছুটা মন খারাপ করলো। তারপর বলল, দীপু তোর কথা জানতে চাইছিল, বাড়ি আসিস কিনা। আমি বললাম, তোর আসার তো কথা শুনেছিলাম তোর মায়ের কাছে, এলে দেখা করতে আসতিস বই কি। দীপুও সায় দিল, বলল এলে নিশ্চয়ই তিরিং বিরিং করে লাফিয়ে ঝগড়া করতে আসতো আমার সাথে, ও যা ঝগড়ুটে মেয়ে। কাকিমার কথার পুরো শোনার ধৈর্য হলো না আমার। শরীর খারাপ ছিল এই বলে কোনো ক্রমে দৌড়ে বেরিয়ে এলাম ওদের বাড়ি থেকে। নয়তো কাকিমার সামনে নিজের চোখের জল লুকানো সম্ভব হতো না আমার পক্ষে। তারপর থেকে অনেকদিন আমি এটা ভেবেছি দীপুদাও আমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করত, কিন্তু আমি হতভাগী। নিজের হাতে সব আশা আকাঙ্ক্ষায় জল ঢেলেছি। যখনই এই কথাটা মাথায় আসতো, পরক্ষণেই একটা প্রশ্ন উকি দিত মনের কোণে, দীপুদার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য এত অপেক্ষা কেন? ছোটবেলার বন্ধু বই তো নয়, সে তো ছোটবেলার আরও অনেক বন্ধু ছিল। কই তাদের সাথেও তো দেখা হয় না কতদিন, কিন্তু এমন আকুলতা তো নেই। তবে এক্ষেত্রে এমন কেন?
মনকে বুঝ দিতাম, দীপুদার সাথে বেশি সময় কাটিয়েছি, একসাথে বড় হয়েছি ওই জন্য। কিন্তু এ উত্তর যে নিছকই মনের সান্ত্বনা তা মনটাও বুঝত। দীপুদার জন্য কেন আমার এই আকুলতাটা যতদিনে বুঝতে পেরেছি, ততদিনে গঙ্গা দিয়ে অনেক জল গিয়ে সাগরে পড়েছে। অনেক কিছু পরিবর্তন হয়েছে এর মধ্যে। কিশোরী আমি ততদিনে যৌবনের দুয়ারে পৌঁছে গেছি। আর পরিবর্তন হয়েছে আমাদের পরিবারের অবস্থা। পূর্বপুরুষের আমলের ব্যবসা রমরমা হারিয়ে সর্বশান্ত হয়েছে। এক মহাজনের দ্বারা প্রতারিত হয়ে ব্যবসার শ্রী হারিয়েছে। দেনার দায়ে বাবা বাধ্য হয়েছে পূর্বপুরুষের আমলের কাপড়ের দোকান বিক্রি করতে। এই শোকে দাদু শয্যাশায়ী। মা ঠাকুমার সময় কাটে অসুস্থ দাদুর সেবা করতে আর চোখের জল মুছতে। যে বাবার অধীনে একসময় 10-12 জন কর্মচারী কাজ করত, আজ সে নিজেই অন্যের অধীনস্থ এক কর্মচারী। হায় রে ভাগ্য লক্ষ্মী, বড়ই অদ্ভুত তোমার লীলা। এজন্যই বোধহয় লোকে বলে, আজ যে রাজা কাল সে ফকির, সবই বিধির লিখন। পরিবর্তনের হাওয়া যে শুধু আমাদের পরিবারে ছড়িয়েছে তা নয়, রাস্তার ওপারে দীপু দাদের বাড়িতেও পরিবর্তন হয়েছে। সেই দোতলা মাটির বাড়ির জায়গায় এখন সুন্দর একটি দোতলা পাকা বাড়ি দাঁড়িয়ে আছে। ওই চাকচিক্যময় বাড়ির সামনে রংচটা পলেস্তারা খসে পড়া আমাদের 3তলা বাড়িটা যেমন বেমানান, ঠিক তেমন এই বাড়ির সাধারণ মেয়েটা বেমানান ওই বাড়ির সুদর্শন ছেলেটার সামনে। আমাদের ব্যবসা যখন লোকসানের মুখ দেখতে শুরু করেছে, তখন দীপুদার বাবা কাজে অব্যাহতি দিয়েছিলেন। কারণ ততদিনে নিজ সঞ্চিত পুঁজি দিয়ে এবং কিছু টাকা লোন করে দেবেশ কাকু একটা ছোটোখাটো মুদির দোকান দিয়েছে। এবং যতদিনে আমরা সর্বশান্ত হয়েছি এক প্রকার, ততদিনে দেবেশ কাকুর ব্যবসা রমরমিয়ে চলছে। পাড়ার লোকের বক্তব্য, আমাদের দোকান থেকে বেরিয়ে মা লক্ষ্মী সোজা গিয়ে দেবেশ কাকুর দোকানে উঠেছেন। রমরমা যে শুধু ব্যবসাতে ছিল তাই নয়, লোকমুখে শুনেছি দীপুদা নাকি ততদিনে ল পাশ করে একজন নামকরা উকিলের আন্ডারে প্র্যাকটিস করছে। সবাই যখন দীপুদা এবং তাদের বাড়ির অবস্থা নিয়ে প্রশংসায় চায়ের দোকানে আড্ডায় মেতে ওঠে, তখন আমি পুরনো বাড়ির একটি কোণে বসে পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের পড়িয়ে কিছু উপার্জনের চেষ্টা করি। দীপুদার সাথে সাক্ষাৎ নেই তা প্রায় 7 বছর তো হবেই। সেই যে সেবার অভিমানে দীপুদার থেকে মুখ ফিরিয়েছিলাম, সেই ছিল শেষ দেখা। তাই যেদিন বাবার থেকে শুনলাম দীপুদা আসছে, সেদিন অন্য সবার থেকে আমার আগ্রহ ছিল অনেক বেশি। সেদিন সারা রাত আপন মনে কত শত জল্পনা কল্পনা করেছি। দীপুদা কেমন দেখতে হয়েছে, সে কি আমাকে দেখে চিনতে পারবে? নিশ্চয়ই পারবে। আমি তার ছোটবেলার ক্রাইম পার্টনার যাকে বলে। সে আমাকে ভুলতেই পারে না। আমার সাথে প্রথম দেখায় দীপুদা কি বলবে? ঝগড়া করবে নাকি হেসে গল্প করবে? প্রশ্ন যে মন করছিল, উত্তরও সে মন দিচ্ছিল নিজের মতো কল্পনা করে। কিন্তু আমার সকল জল্পনা কল্পনা উড়ে গেল যখন পরের দিন বিকেলে ট্যাক্সি থেকে দীপুদাকে নামতে দেখলাম। 7 বছর আগে এক ঝলক দেখা দীপুদার সাথে এই দীপ্তেন্দ্র মিত্রর ভীষণ পার্থক্য। আমার পরিচিত রোগা পাতলা উস্কো খুস্কো চুলের দীপুদা এই লম্বা সুঠাম দেহি পরিপাটি বেশভূষার আড়ালে কোথায় হারিয়ে গেছে তা আমি খুঁজে পাইনি। যে দীপুদা আমার ভীষণ পরিচিত ছিল, আমার ছোটবেলার সুখ দুঃখের সাথী ছিল, সেই দীপুদাকে খুঁজে পাইনি বলেই এই আগাগোড়া ভীষণ গম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন দীপ্তেন্দ্র মিত্রর সাথে আমি আলাপ করতে যাইনি। অপরিচিত জনের সাথে নেহাতি প্রতিবেশী সুলভ আচরণ করে কথা বলতে যাওয়া আমার কাছে হ্যাংলাপনা ভিন্ন অন্য কিছু না। তাও কথা বলা যেত যদি আমাদের উভয়ের পারিবারিক অবস্থান সমান হতো। পূর্বের সমস্ত সম্বন্ধই যখন মিটে গেছে, তখন তার সামনে দাঁড়িয়ে আমি কী বা কথা বলতাম? আর তা শুনতেই বা কেমন হতো? আমাদের 2 পরিবার নিয়ে কম আলোচনা তো হয় না এই পাড়াতে। লোকে নিশ্চয়ই বলা বলি করতো, ভূপেন সাহানার মেয়েটা কেমন নির্লজ্জ বলো। যেই দেখেছে দেবেশ মিত্রের ছেলে ল পাশ করে ভালো উকিল হয়েছে, অমনি ওর পেছনে পড়ে গেছে। এই কথা আমার সহ্য হতো না। নিজের নিষ্পাপ নিষ্কলুষ বন্ধুত্বের গায়ে এমন নোংরা কলঙ্ক আমি লাগতে দিতে পারতাম না নিজের বাপ দাদার বংশ গরিমায় কালি লাগাতে। তাই তো ভীষণ ইচ্ছা থাকা সত্ত্বেও যাইনি ওই অপরিচিতর সাথে পরিচিত কথা বলতে। কারণ ততদিনে যে সব কিছু ভীষণ পরিবর্তন হয়েছে। আমি না গেলেও পরদিন সন্ধেবেলায় দীপুদা যখন আমাদের বাড়িতে স্বয়ং এসে উপস্থিত হয়েছিল,
তখন আমরা প্রত্যেকেই চমকে উঠেছিলাম। সে যে আমাদের বাড়িতে এসে হাজির হবে এ ছিল আমাদের ভাবনাতীত। আমি তখন সন্ধ্যার জন্য চা বানাচ্ছিলাম। বাবা সেই কাজ থেকে ফিরে চেয়ারে শরীরটা এলিয়ে দিয়েছে। এই বয়সে সারা দিনের অপরিশ্রম খাটুনিতে শরীর কুলিয়ে ওঠে না, কিন্তু দুমুঠো ভাতের জন্য তাতে গা দিলে চলে না। মা রাতে রান্নার বন্দোবস্ত করছিল আর ঠাকুমা দাদুর হাত পা টিপে দিচ্ছিল। এই সময় ঘরে দীপুদাকে দেখে আমরা প্রত্যেকে যার পরনাই অবাক হয়েছিলাম। সে এসে বাবাকে প্রণাম করে ভীষণ অভিমানে প্রশ্ন করে, আমরা কি এতটাই পর হয়ে গেছি যে আমি এসেছি শুনেও এই বাড়ির একটা মানুষ তো দূরে থাক, মশা মাছিও ওই বাড়িতে দেখা করতে যায়নি। বাবা ভীষণ লজ্জিত ভঙ্গিতে কি বলবে খুঁজে পাচ্ছিল না। কোনো রকমে বলে, সারাদিন বাড়িতে থাকি না বাবা, সন্ধ্যায় ফিরে আর শরীর চলে না, তাই যেতে পারিনি। আর বাবার তো শরীরের অবস্থা শুনেছই, তাই যাওয়া হয়নি। সে বিচক্ষণ উকিলের মতো প্রশ্ন করে, আর বাড়ির বাকিরা সবাই কোথায় গিয়েছিল? কাকিমা, তুমি যাওনি কেন আমাদের বাড়িতে? মা সলজ্জ হেসে বলে, বাড়িতে কাজ থাকে বাবা, দুটো বয়স্ক অসুস্থ মানুষের সেবা করা, বাড়ির কাজ সব গুছিয়ে সময় হয়নি। তারপর তোমাদের বাড়িতে লোকজন ছিল, ভেবেছিলাম ভিড়ভাড়টা একটু কমলে যাব। মোক্ষম প্রশ্নটি এবার করে সে, বাড়িতে বুঝি আর কেউ ছিল না? মা বলে, আর কার কথা বলছো? মা না বুঝলেও রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে তাকে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকা আমি বুঝতে পেরেছিলাম সে কার কথা বলছে। হালকা আকাশি শার্টে ট্রিম করা দাড়িতে তাকে বেশ দেখতে লাগছে। কিছু সময় পরে ধাতস্থ হয়ে মা বলে, কুহুর কথা বলছো? ও তো গিয়েছিল তোমাদের বাড়ি, তোমার সাথে বুঝি দেখা হয়নি? তাহলে হয়তো লোক দেখে মেয়েটা আর এগোয়নি, আসলে একটু লাজুক তো তাই। দীপুদা কিছুটা অবাক হয় মায়ের কথায়, কিন্তু বিশেষ কিছু বলে না। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বাবাকে বলে তার সাথে কিছু দরকারি কথা ছিল, একটু একান্ত কথা বলতে চায়। একান্তে বলার মতো কি কথা থাকতে পারে তা আমরা কেউই বুঝলাম না। তবুও বাবা সম্মতি জানিয়ে তাকে নিয়ে ভেতর ঘরে গেল। দীর্ঘ সময় আলাপচারিতার পর দীপুদা যখন বাবার থেকে বিদায় নিল, তখন বাবার মুখ থেকে কিছু বোঝা গেল না ভেতরে কি আলোচনা চলছিল, অথচ তা জানার জন্য আমরা প্রত্যেকেই মরিয়া হয়েছিলাম। সে রাত্রে দীপুদার সাথে বাবার কি কথা হয়েছিল তা আমরা বুঝতে পারলাম মাস 6 পর, যখন ওই মহাজনের বিরুদ্ধে বাবার কেসটা পুনরায় কোর্টে উঠল। একসময় টাকার অভাবে যে কেস বাবা দাদু চালাতে পারেনি, দীপুদার তৎপরতায় এই কেস পুনরায় জোর কদমে চলতে থাকলো। এবার বাবার পক্ষ হয়ে কেসটা দীপুদা এবং তার সিনিয়র অ্যাডভোকেট লড়তে থাকেন। বেশ কয়েক বছরের পুরনো কেস হওয়ায় সমস্ত প্রমাণ সাক্ষী তথ্যাদি জোগাড় করতে দীপুদাকে বেশ বেগ পেতে হয়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। যে ব্যবসা আমরা হারিয়ে বসে আছি তা যে কখনো ফিরে পাবো সেই আশা আমাদের কোশমিনকালেও ছিল না, কিন্তু দীপুদার ভরসায় বাবা দাদু পুনরায় আবার আশার আলো দেখতে লাগলো এবং ওদের আশাকে নিরাশায় পরিণত না করে মাস দেড়েক পর দীপুদার সাহায্যে আমরা কেসটা জিতে গেলাম। বাবার চোখে মুখে সেদিনের মতো খুশি আমি আর কোনোদিন দেখিনি। দাদুর অসুস্থ শরীরেও যেন বল ফিরে এলো পূর্বপুরুষের আমলের ব্যবসা পুনরুদ্ধার করতে পেরে। কোর্টের আদেশে মহাজনকে আমাদের দোকান ফিরিয়ে দিতে বলা হয়েছিল। এই খবর সারা পাড়ায় ছড়িয়ে পড়ল। দেবেশ মিত্তিরের ছেলে ভূপেন সাহানার কেসটা জিতে ওদের ব্যবসা ফিরিয়ে দিয়েছে। বাবার দাদু সেদিন দীপুদার হাত দুটো ধরে বলে, তুমি আজ যেভাবে আমাদের উপকার করলে এই ঋণ আমরা কখনো ভুলব না। তোমার কি চাই বলো বাবা, সাধ্যমতো হলে অবশ্যই তা পূরণ করব। দীপুদা বিনীত ভঙ্গিতে দাদুর হাত দুটো ধরে বলে, বন্যায় সব হারিয়ে আমরা যখন এই এলাকায় এসেছিলাম তখন আপনি আমাদের আশ্রয় দিয়েছিলেন, আমার বাবাকে নিজের দোকানে কাজ দিয়েছিলেন। আসল ঋণী তো আমরা আপনাদের কাছে। সেদিন যদি আপনারা আমাদের সাহায্য না করতেন তবে আজ আমরা কোথায় থাকতাম জানি না। আমি তো আজ সুযোগ পেয়ে আমাদের ঋণ পরিশোধের চেষ্টা করলাম, এই আর কি। মা ঠাকুমা দীপুদাকে অনেক আশীর্বাদ করলো, বাবা সগর্বে তাকে জড়িয়ে ধরলো। আর এইদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে আমি আজও তার সামনে না এসে দূর থেকে সব কিছু পর্যবেক্ষণ করতে থাকলাম। সময় এরপর দ্রুত পেরোতে লাগলো, যেন নববর্ষ এসে গেল। এতদিন দেবেশ কাকুর দোকান থেকে আমরা ধারে বেশ কিছু জিনিস নিয়ে আসতাম। অল্প স্বল্প টাকা দিয়ে তা পরিশোধ করতে পারলেও বছরের শেষে ধার দেনার পরিমাণ বাড়তেই থাকতো। পুরোপুরি শোধ কখনোই করতে পারতাম না। দেবেশ কাকু এত বছরে কখনো আমাদের সে নিয়ে কিছু বলেনি। উল্টে বাবা যখন লজ্জিত ভঙ্গিতে ধারের কথা বলতো তখন কাকু বিনম্রভাবে বলতো,
শোধের জন্য অত তাড়াতাড়ি কি আছে, পরে পরে শোধ করবে। তুমি বা আমি কেউই তো কোথাও পালাচ্ছি না। এতে বাবার লজ্জা আরও বাড়তো, বই কমতো না। তাই আজ সুযোগ পেয়ে বাবা সব ধার পরিশোধ করে দেয়। আমাদের দোকানে তখনও বিস্তর কাজ পড়েছিল, তাই নববর্ষে নামে নামে লক্ষ্মী গণেশের পুজো করানো হয়। ঠিক হয়, সব গোছগাছ হয়ে গেলে ভালো করে পুজো করে খদ্দেরদের নিমন্ত্রণ করা হবে। এইদিকে দেবেশ কাকুর দোকানে নববর্ষের দিন বেশ ভিড়, সব খদ্দেররা আসছে নতুন খাতা করতে। বাবার সাথে আমিও গেলাম ওদের দোকানে। নতুন খাতা করতে যাওয়া আমার উদ্দেশ্য না, আমার তো ইচ্ছা একবার দীপুদাকে দেখব। খদ্দেরদের মিষ্টির প্যাকেট বিলি করতে পেরে সে কতটা খুশি দেখতে চাই। তার ছোটবেলার ইচ্ছা এতদিনে পূরণ হয়েছে, সেই হিসেবে খুশি তো হতেই হয়। বাবার সাথে আমি যখন দীপুদার সামনে দাঁড়ালাম, তখন সে কত সময় বিহ্বল হয়ে আমার দিকে তাকিয়েছিল তার হিসেব করতে পারি না। তার অমর দৃষ্টির সামনে আমি প্রখর রোদে গাছের পাতা যেমন নুইয়ে যায় তেমনভাবে নুইয়ে গেলাম। অমন দৃষ্টির প্রখরতা সহ্য করার ক্ষমতা আমার ছিল না, তাই কোনো মতে পালিয়ে আসি ওখান থেকে। সে কি আমাকে চিনতে পারেনি? সন্ধ্যার দিকে কাকিমা আমাকে ওদের বাড়িতে ডেকে পাঠায়। হঠাৎ কাকিমা আমাকে ডেকে পাঠানোর কারণ বুঝতে না পেরে কিছুটা দ্বিধা নিয়ে যাই ওদের বাড়ি। আমি যেতেই কাকিমা ছোটবেলার মতো আমাকে আদর করে বসিয়ে এক প্লেট মিষ্টি খেতে দেয়। এত মিষ্টি দেবার কারণ আমি বুঝতে পারি না। মিষ্টি খেতে আমি কোনো কালেই তেমন পছন্দ করি না, কিন্তু একদম খাই না তেমন না, ওই একটা আধটা খাই, কিন্তু এত মিষ্টি। কাকিমাকে বলতেই সে হেসে বলল, দীপু বলল তুই নাকি বিকেলে দোকানে গিয়েছিলি, কিন্তু মিষ্টি না নিয়েই বাড়ি চলে গেছিস, তাই যেন তোকে বাড়িতে ডেকে মিষ্টি খাওয়াই। দীপুদা এমন কথা বলেছে শুনে আমি ভীষণ অবাক হলাম। কাকিমার জোড়াজুড়িতে একটি মিষ্টি খেলাম, দ্বিতীয় মিষ্টিতে একটু কামড় দিয়েছি, অমনি দীপুদা এসে আমার পাশে বসলো। আমাকে মিষ্টির প্লেট হাতে বসে থাকতে দেখে বলল, তুমি তো নববর্ষে মিষ্টি খাওয়ালে না, আমি খাওয়াচ্ছি তাও খাচ্ছ না কেন? তখনও মিষ্টি না নিয়ে চলে এলে। আমি উত্তর কি দেব? সে যে আমার পাশে বসেছে তাতেই আমার হৃৎপিণ্ড এত জোরে বিট করছে যে আমার ভয় হচ্ছে এই আওয়াজ পাশে বসা ব্যক্তি শুনতে যেন না পায়। তারপর আবার সে আমাকে তুমি বলে সম্বোধন করছে, আগে তো তুই বলতো। সে কথা কি ভুলে গেছে? আমাকে চুপচাপ বসে থাকতে দেখে দীপুদা আমার আধ খাওয়া মিষ্টিটা প্লেট থেকে তুলে নিয়ে তাতে একটু কামড় বসায়। আমাকে হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকতে দেখে বলল, ভুলে গেছো তুমি এক সময় কথা দিয়েছিলে প্রতি বছর নববর্ষে মিষ্টি খাওয়াবে। তুমি কথা ভুলে যেতে পারো, আমি ভুলিনি, তাই এভাবেই তোমার কথা রাখলাম। আমি সেখান থেকে পালানোর চেষ্টা করতেই সে খপ করে আমার হাত ধরে বলল, এত পালাই পালাই স্বভাব তোমার কবে থেকে হলো? আগে তো আমার সাথে সুযোগ পেলেই পায়ে পা দিয়ে ঝগড়া করতে, এখন এত চুপচাপ কেন? ঝগড়ার পার্টনার হিসেবে আমি কিন্তু আজও খুব ভালো, ট্রাই করে দেখতে পারো। ইচ্ছে হলো উত্তর দিই, সে তুমি আর এই তুমির মধ্যে বিস্তর ফারাক দীপুদা। সেই তুমি আমাকে ভেঙচি কাটতে মারতে তুই বলে সম্বোধন করতে, তাই ঝগড়া সহজেই জমতো। কিন্তু এই তুমি যে আমাকে তুমি বলে সম্বোধন করছো, কেমন বুকে কাঁপন ধরিয়ে দেওয়া দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছ, তা আমি সহ্য করতে পারছি না। ঝগড়া কিভাবে করব? কিন্তু বাক্যগুলো আমার কণ্ঠনালীতে এসে জমে যাওয়ায় উত্তর দেওয়া হলো না। আমাদের দোকান গোছগাছ করতে 1 মাস মতো লেগে গেল। তারপর একটা ভালো দিন দেখে নতুন করে দোকানে পুজো দিয়ে পুনরায় ব্যবসা শুরু করা হলো। দোকানের সমস্ত পুরনো খদ্দেরদের নিমন্ত্রণ করা হলো। সেদিন দীপুদা এসেছিল আমাদের দোকানে হালখাতা করতে, কিন্তু আমি দোকানে যাইনি, কারণ সেদিন সন্ধেবেলায় পাত্রপক্ষ আমাকে দেখতে আসার কথা ছিল। এতদিন বহু সম্বন্ধ করা হলেও কোনোটা তেমন মনোপুত হচ্ছিল না, তাই বাবা দাদু কথা এগোয়নি। কিন্তু এবারে ছেলেটা বাবার দাদুর খুব পছন্দ হলো। আমারও যেহেতু নিজস্ব কোনো পছন্দ ছিল না, তাই অমত করিনি। অবাধ্য মন একবার প্রশ্ন করেছিল বটে, একদমই কি ছিল না? কিন্তু সে প্রশ্নের কোনো যোগ্য জবাব ছিল না বিধায় তাতে প্রশ্রয় দেবার প্রয়োজন বোধ করিনি। বাড়ির লোকেরা চেয়েছিল পাত্রপক্ষ সপ্তাহখানেক পর আসুক। এতদিন যে ব্যস্ততা গেল তার মধ্যে আজ আবার দোকানে ভীষণ চাপ, কিন্তু পাত্রের নাকি এরপর ছুটি নেই, আবার আসবে মাস 3 পর। কোম্পানির কাজ তো চাইলেই ছুটি পাওয়া যায় না, তাই আজ ছেলেমেয়ের দেখাটুকু হয়ে যাক এটাই তাদের ইচ্ছা। দাদুও মত দিল, শুভ কাজে দেরি কি, অগত্যা আমিও তৈরি হলাম পাত্রপক্ষের ইন্টারভিউয়ের জন্য। এটা ইন্টারভিউ ছাড়া অন্য কিছু তো না, কিছু সময়ের দেখা কথায়। আর যাই হোক, সারা জীবনের জন্য কোন মানুষের সঠিক আর কে বেঠিক তা নির্বাচন করা বড় কঠিন, হাস্যকরও বটে।
পাত্রপক্ষ আসতে তখনও বেশ কিছুক্ষণ দেরি ছিল, তাই আমি 1 প্লেট মিষ্টি নিয়ে দীপুদাদের বাড়িতে গেলাম। নববর্ষ না হোক, নতুন সূচনা তো আজ থেকেই, সেই উপলক্ষে মিষ্টি খাওয়াতে। কাকিমা তখন কাজে ব্যস্ত ছিল, তাই আমাকে দেখেনি। আমি সোজা গিয়ে দীপুদার রুমে হাজির হলাম। সেই ব্যক্তি তখন টেবিলে মাথা নামিয়ে বসেছিল। আমার আসার শব্দ শুনে মাথা তুলে তাকালো। সেই যে তাকালো, তাকিয়েই থাকলো, আর আমি ওই দৃষ্টির সামনে খাবি খেতে লাগলাম। নিজেকে সামলে মিষ্টির প্লেট তার সামনে রেখে বললাম, এই নাও মিষ্টি খাও। হঠাৎ মিষ্টি কেন? বড্ড গম্ভীর স্বর তার। নতুন সূচনার। মৃদু স্বরে জবাব দিলাম আমি, নতুন সূচনা? আজ থেকে দোকানে আবার আমাদের ব্যবসা শুরু হলো, তাই নতুন সূচনা উপলক্ষে মিষ্টি। ও, আমি ভাবলাম নতুন জীবনের সূচনা উপলক্ষে বোধহয় মিষ্টি মুখ করাতে এসেছো। পাত্রপক্ষ আসার খবর তাহলে দীপুদার কানেও পৌঁছে গেছে। অবশ্য না পৌঁছানোরই বা কি আছে, মা তো সেদিন কাকিমার কাছে গল্প করছিল, কাকিমার থেকেই হয়তো দীপুদা শুনেছে। আমি কিছু বললাম না। আমাকে চুপ থাকতে দেখে দীপুদা উঠে দাঁড়ালো, তারপর এগিয়ে গিয়ে সশব্দে ঘরে দরজা বন্ধ করলো। দরজা বন্ধ করার আওয়াজে আমি চমকে উঠলাম। এর কারণ বুঝলাম না। তার আগেই দীপুদা আমার ভীষণ কাছে এগিয়ে এসে বলল, এই শাড়িও কি ওই লোকের জন্য পরেছ? তার এত কাছে এসে দাঁড়ানোয় আমি অসহায় বোধ করলাম। কোনো মতে বললাম, মিষ্টি খেয়ে নিও, আমাকে এখন যেতে দাও। সে আরেকটু এগিয়ে গেল, তাই আমি বাধ্য হয়ে পিছিয়ে গেলাম। কিন্তু সহসা টেবিলে বাধা পেয়ে পেছনোর পথ পেলাম না। সে যেটুকু দূরত্ব বাকি ছিল তা মিটিয়ে দিল। ভীষণ নিচু স্বরে বলল, এই মিষ্টি খাবো না, অন্য কিছু খাবো। আমি দম আটকে বললাম, আপাতত এই খাও, আমাকে যেতে দাও। আমার কথায় সে রেগে আমার হাত চেপে ধরল টেবিলে। হিসহিসিয়ে বলল, এত তাড়া কেন? খুব শখ ওই পাত্রের সামনে বসার? কই, আমি যখন এসেছিলাম তখন তো আমার সাথে দেখাটুকু করতে আসার সময় হয়নি, পরেও কথা বলা হয়নি, এখন এত তাড়া কেন? তার এমন ব্যবহারের সাথে আমি পরিচিত না, তাই ভয় পেয়ে বললাম, যেতে দাও দীপুদা, নয়তো ওদের সামনে বাবা দাদুর মাথা হেট হয়ে যাবে। আর তুই ওখানে গেলে যে আমার মাথা হেট হয়ে যাবে তার বেলা। আমি অবাক হলাম ভীষণ। তার কেন মাথা হেট হয়ে যাবে? সে আমার গালে নিজে ঠোঁট ছুঁয়ে বলল, বারে, আমার বউ অন্য পুরুষের সামনে পাত্রী সেজে বসলে বুঝি আমার সম্মান খুব বাড়বে? তোমার বউ মানে? বিস্ময়ের চরমে পৌঁছে গেছি আমি তখন। বউই তো। ছোটবেলায় কতবার আমার সাথে বিয়ে করেছিস, সংসার পেতেছিস, মনে নেই? লপাস করা একজন 28 বছরের যুবকের মুখে ছোটবেলার পুতুল খেলার ওপর ভিত্তি করে এমন কিছু কথার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। লজ্জার মাত্রা যেটুকু বাকি ছিল সেটুকুও সে পূরণ করে দেবার জন্য কানের কাছে ফিসফিস করে বলল, তাছাড়া আমার পুতুলের মাও সাজতিস, তাকে ভুলে গেছিস? এবার আর নকল বিয়ে ঘর, সংসার, বাচ্চা না, এবার সব আসল হবে বউ। এমন সময় বাইরে গাড়ির হর্ন শোনা গেল। এই যে পাত্রপক্ষের গাড়ির আওয়াজ, তা দীপুদাদের দোতলা বাড়ির বন্ধ রুমে দাঁড়িয়ে আমি বেশ বুঝতে পারলাম। আর বুঝতে পেরেই কেমন হাঁসফাঁস করে উঠল ভেতরটা। বিয়ে পরের কথা, কিন্তু এই মুহূর্তে আমি ওখানে না গেলে বাবা দাদুর সম্মান কোথায় যাবে তা ভেবেই আমার বুক থরফর করছিল। দীপুদাকে সে কথা বলতেই সে বলল, এখনও তো আমার মিষ্টি খাওয়া বাকি। আমার বুঝে ওঠার আগে নিজের ওষ্ঠদয় অন্যের দখলে বন্দী হলো। ব্যাপারটা ধাতস্থ হতেই বুঝলাম আমি নিজেও তার বাহু পাশে বন্দী। এই শিকলে বন্দী হবার স্বাদ আমার সে কবে থেকে, কিন্তু তা যে আজ এভাবে পূরণ হবে কখনো ভাবিনি। কোনো মতে নিজেকে সেই বাহু পাশ থেকে মুক্ত করলাম। দীপুদাকে সব কিছু আরেকবার বোঝানোর পর সে নিমরাজি হয়ে আমাকে যেতে দিল, কিন্তু শর্ত দিল আমি যেন বিয়েতে অসম্মতি জানাই, নয়তো সে তুলকালাম করে ছাড়বে। সম্মতি জানি আমি যখন বাড়িতে ঢুকলাম তখন মায়ের তীক্ষ্ণ দৃষ্টির সামনে পড়লাম, কিন্তু বাড়িতে অপরিচিত লোকের সামনে মা সেই মুহূর্তে কিছু বলল না। পাত্রের সাথে একান্তে কথা বলে বিয়েতে নিজের অসম্মতি জানিয়ে যখন আমার রুমে এলাম, তখন আচমকা ঝড়ের বেগে দীপুদাকে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করতে দেখে আমি চমকে উঠলাম। সে কোন দিক দিয়ে এলো? কেউ দেখে ফেলেনি তো? আমার শঙ্কা বুঝে সে নিজেই বলল, তোদের বারান্দা দরজা খোলা ছিল, ওখান দিয়ে এলাম, কেউ দেখেনি। আর দেখলেই বা সমস্যা কি? আমি তো বলবো, দেখলে বরং ভালোই হবে, সবাই মিলে তাহলে তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিয়ে দেবে। বলে ফিচেল হেসে শক্ত আলিঙ্গনে আমাকে পুনরায় আবদ্ধ করলো। এরপরে কি হবে সেই বিষয়ে না ভেবে সেই মুহূর্তে তার বুকে মাথা রেখে তার হৃৎপিণ্ডের আওয়াজ শোনাতেই আমি শান্তি অনুভব করেছিলাম। পাত্রপক্ষ যখন পুনরায় গাড়ির হর্ন বাজিয়ে ফিরে গেল, তখনও আমি দীপুদার 2 বাহুর বেড়াজালে বন্দি। পাত্রপক্ষ ফিরে গেলে মা আমার ঘরে আসে। দীপুদাও সেই কিছুক্ষণ বিদায় নিয়েছে।
আজ সারাদিন কী সব ঘটে গেল আমি যখন তার হিসেব মেলাতে ব্যস্ত, মা তখন এসে আমার পাশে বসে। আমি সন্ধ্যায় দীপুদাদের বাড়ি কেন গিয়েছিলাম সেই নিয়ে জেরা শুরু করে। আমি না পারতে কেঁদে সব কিছু মাকে বলে দিই। এও বলি যে আমি নিজেও দীপুদাকে ভালোবাসি। মা সেই কথা বাবা দাদুকে জানালে তাদের মধ্যে বিস্তর আলোচনা হয়। তারপর সেই রাত্রে দেবেশ কাকু আর কাকিমাকে আমাদের বাড়িতে ডাকা হয়। দাদুই দীপুদা আর আমার ব্যাপারে সব কথা ওদের বলে। সব শুনে কাকিমা তো খুব খুশি। আমাকে যে সে কোনোদিন দীপুদার থেকে আলাদা চোখে দেখে না, নিজের মেয়ের মতো ভালোবাসে তা বলে। এখন আমাকে নিজের পুত্রবধূ রূপে পেলে তার থেকে বেশি খুশি কেউ হবে না সেটাও স্বীকার করে। ঠাম্মিও বলে আমাকে দূরে পাঠিয়ে নাকি তার মন মানত না, কিন্তু এই ভালো হলো যে এরপর থেকে তার নাতনি তার চোখের সামনে থাকবে। উভয় পক্ষের সম্মতিতে বিয়ের দিন শ্রাবণ মাসে ঠিক করা হলো। বাবা তখনই ফোন করে সন্ধে আসা পাত্রপক্ষকে বারণ করে দিল। তারপর দীপুদার হাত দুটো ধরে বলল, তোমার জন্যই আজ পূর্বপুরুষের আমলের ব্যবসা ফিরে পেয়েছি। তুমি যতই বলো আমি তো জানি আমি তোমার কাছে কত ঋণী। তোমার কাছে মেয়ে দিতে পারা আমার সৌভাগ্য। আমার পূর্বপুরুষের আমলের ব্যবসা আমি তোমাকে যৌতুক হিসেবে দিতে চাই। বাবা তুমি কি বলো? দাদুও তাতে সম্মতি জানায়, কিন্তু বাদ সাথে দীপুদা। সে বাবাকে বলে, আপনার মেয়ের মতো দামি রত্নটি আমাকে দিচ্ছেন, আর ঋণের কি বাকি থাকে? আমি তো বেশি ঋণী হয়ে গেলাম। আশীর্বাদ করবেন যেন এই রত্নের মর্যাদা রক্ষা করতে পারি। আর ওই ব্যবসা আপনার তত্ত্বাবধানে ঠিক আছে। আমি ওর কি বুঝি? আমি ওসব দায়িত্ব নিতে পারবো না। বাবা আনন্দাশ্রু মুছে তাকে বলে, তোমরা সুখী হবে। তারপর নির্দিষ্ট দিনে আমাদের 4 হাত এক করে দেয় দাদু নিজে দাঁড়িয়ে থেকে। রাস্তা পেরিয়ে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসার সময় আমি যখন দুফোঁটা চোখের জল ফেলেছিলাম, দীপুদা সেই পুরনো ভঙ্গিতে ভেঙিয়ে বলেছিল, এমন কাঁদছিস দেখে মনে হচ্ছে যেন কত দূরে যাচ্ছিস। তার এমন কথায় আমি না চাইতেও হেসে ফেলি, আর নিজের ছোটবেলার খেলার সাথীকে খুঁজে পেয়ে আনন্দে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তারপর থেকে 3টে নববর্ষ পেরিয়েছে। আমি আর দীপুদা নববর্ষের বিকেলে দুজনে একসাথে 2 দোকানের খদ্দেরদের মিষ্টির প্যাকেট বিলি করেছি। কাল আবারও নববর্ষ আসতে চলেছে। প্রতি বছরের মতো এবছরও আমি দীপুদার জন্য নববর্ষের মিষ্টি বানাবো। তবে এবছরের মিষ্টিটা একটু স্পেশাল বানানো হবে, কারণ সম্বন্ধটাও যে স্পেশাল হতে চলেছে। ছোটবেলায় ছিল খেলার সাথী, এই বছরে আমার প্রেমিক পুরুষ, কিন্তু এখন থেকে যে আমার সন্তানের বাবার ভূমিকায় সে অবতীর্ণ হতে চলেছে, তার জন্য কি স্পেশাল মিষ্টি না বানালে চলে? মিষ্টির সাথে এমন সংবাদ যখন তাকে দেব, তখন তার প্রতিক্রিয়া কেমন হবে তা ভাবতে পারি না। আপাতত ভাবনা চিন্তা বাদ দিয়ে মিষ্টির দিকে মন দেওয়া উচিত। তখন এটা না হয় তখন দেখা যাবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।